হঠাৎ করে মনে হয় কোথায় যেন কি বদলে যাচ্ছে। আমরা চোখের সামনে যা দেখছি এটাই কি সব, নাকি চোখের আড়ালে পর্দার পেছনে আরো কিছু ঘটছে? তার্জিও গোর এলেন গেলেন, তারপরে ভারতীয় আরো বেশ কয়েকটা প্রতিনিধি দল এলো গেল, এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে বেশ নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছে। এই যে গত দুদিন সার্জিও গোর ভারতের অনেকের সাথে মিটিং করলেন, তার মধ্যে অজিত দোভালের সাথে একদিনে 9 ঘন্টা মিটিং করেছেন। আবার আমরা দেখেছি যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে সোজা চলে গেলেন দিল্লিতে, এবং পরের দিন সকালে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অনেকের সাথে তিনি বৈঠক করলেন। কিন্তু একটা ছবি আমরা দেখেছি যে দীনেশ ত্রিবেদী নরেন্দ্র মোদীর সাথে বসে মিটিং করছে। এই ছবির বাইরেও দীনেশ ত্রিবেদী অনেকের সাথে মিটিং করেছেন, কিন্তু এই ছবিটা দিয়ে কি বোঝানো হয়েছে? অর্থাৎ বাংলাদেশের বিষয় নিয়ে সরাসরি দীনেশ ত্রিবেদী নরেন্দ্র মোদীর সাথে কথা বলছে। এর মধ্য দিয়ে কি আমরা বুঝতে পারি আলোচনার গুরুত্ব? আমেরিকা এর আগে যখন ট্রাম্প নির্বাচিত হলো, নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে গেলেন 13ই ফেব্রুয়ারি গত বছরের। ট্রাম্প কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদী বা ভারত দেখবেন, এবং যেটা তারা দীর্ঘদিন ধরে দেখে আসছে। কিন্তু তারপরে ট্রাম্প কিন্তু কথা রাখেননি, এবং ট্রাম্পের এই একটা সমস্যা, তিনি যা বলেন তিনি পর মুহূর্তে অন্য কথা বলেন, চোখ উল্টায় দেন, যে কারণে আজকে বিশ্বে কিন্তু অনেক রাষ্ট্রনেতাই বা সরকার প্রধানই ট্রাম্পের চাইতে তাদের উপরাষ্ট্রপতি জেডি ভান্সের সাথে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন আমেরিকা আবারও ইন্ডিয়ার সাথে খুব ঘনিষ্ঠতা গড়ে তুলছে, এবং আমেরিকা এই মুহূর্তে ইরান থেকে একটা সম্মানজনক এক্সিট চায়। ইরান যুদ্ধে যেভাবে জড়িয়ে গেছে আমেরিকা, এবং প্রতিদিন যেভাবে আরো খাদের মধ্যে পড়ছে, তাতে আমেরিকার ভেতরে যেমন ট্রাম্প অজনপ্রিয় হচ্ছে, আমেরিকার অর্থনীতির উপরে যেমন চাপ পড়ছে, তেমন সারা বিশ্বে একটা সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। যত সহজে ইরান আক্রমণ করে বিজয় নিয়ে ঘরে ফিরবে ভেবেছিলেন ট্রাম্প, সেটা কিন্তু হচ্ছে না। এখন আমেরিকা ইরান থেকে সম্মানজনক এক্সিটের জন্য ইন্ডিয়াকে রিকোয়েস্ট করেছে যে ইন্ডিয়া যেন মধ্যস্থতা করে একটা সম্মানজনক ইতি টানে এই ইরান, ইসরায়েল আর আমেরিকার সংঘাতে। কিন্তু ইন্ডিয়া বলেছে যে তারা চাইলেই আমেরিকার সেফ এক্সিট সম্ভব নয়, কারণ ইরানকে মদদ দিচ্ছে আপনারা জানেন চীন এবং রাশিয়া। যদি চীন এবং রাশিয়ার সহায়তা না থাকতো তাহলে ইরান এভাবে ফাইট ব্যাক করতে পারতো না। সুতরাং রাশিয়াকে কনভিন্স করতে হবে। রাশিয়া যদি কনভিন্স হয় তাহলে এই ইরানের যুদ্ধটা থামানো যেতে পারে এবং আমেরিকার একটা সেফ এক্সিট সম্ভব। রাশিয়া কেন কনভিন্স হবে? ভারত বললেই কি পুতিন শুনবেন? হয়তো পুতিন সেটা বিবেচনা করবেন, কিন্তু পুতিন তখন একটা শর্ত দেবেন। সেই শর্তটা হলো আমেরিকার ইউক্রেনকে নিবৃত্ত করতে হবে। ইউক্রেন যে রাশিয়ার সাথে যুদ্ধে এখনো আছে, সেই জায়গা থেকে ইউক্রেনকে ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ ঘটনাগুলো দেখেন একটার সাথে আরেকটা জড়িয়ে যাচ্ছে, এবং সেখানে ভারত বলেছে যে তারা তাদের ভূমিকা অবশ্যই পালন করতে পারবে, কারণ তাদের সাথে রাশিয়ার বিশেষ করে একটা খুব ভালো সম্পর্ক আছে, তাদের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো। কিন্তু ভারত এখানে বলেছে যে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং জিওপলিটিক্যাল সিচুয়েশন সবকিছু বিবেচনা করে ভারতের শর্ত হলো যে আমরা তোমাকে সম্মানজনক এক্সিট পেতে হেল্প করব, তোমার যা যা সেটা করবা, প্লাস বাংলাদেশ থেকে তোমার পা তুলতে হবে। এবং বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে আমেরিকা কিন্তু এখন ভারতের চোখে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়াকে দেখছে। এবং ভারত এই যে কদিন আগে দেখেছিলেন যে মোদী একটি এক্স হ্যান্ডেলে টুইট করেছে জেডি ভান্সের সাথে ফোন আলাপের পরে, এবং ভারতের পক্ষ থেকে বলেছে যে তারা সবার সাথে আলাপ করবে, জেডি ভান্স, সার্জিও গোর, মার্কো রুবি, বাট তারা ট্রাম্পের সাথে আলোচনায় কম আগ্রহী। যেটা শুরুতেই বলেছি, ট্রাম্প আজ এক কথা বলে কাল আর এক কথা বলে, ট্রাম্পের কথাবার্তার কোনো মা বাপ নাই। সুতরাং এখন কি হিসেবটা একটু মেলে?
যে কেন সার্জিও গোর এবং তারপরে ভারতীয় টিমগুলো আসতেছে। কারণ এখন ভারত এবং আমেরিকার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু পরস্পর স্বার্থ যুক্ত এবং খুব লিঙ্কড। আমেরিকা বাংলাদেশ থেকে ভারতের সাথে মিলে কাজ করো, তুমি যে এই যে রেজিম টেনশন যা করছো এখান থেকে সরো, বিনিময়ে তুমি কি পাবা, তোমার একটা ইরান থেকে সেফ এক্সিটের জন্য ভারত চেষ্টা করবে, সেটা চেষ্টা করবে রাশিয়ার মাধ্যমে। রাশিয়া কখন কনভিন্সড হবে, যখন ইউক্রেনকে নিবৃত্ত করা যাবে, সেই ইউক্রেনকে নিবৃত্ত করতে পারে আবার আমেরিকা। একটা চেন রিয়াকশন, মানে একটা একটা করে ঘটনা ঘটবে, বাট একটা বিশ্ব রাজনীতি যে ঠেকসে গিয়া আমাদের এই বাংলাদেশের মতো একটা দেশে। সো এই কারণে এখন বাংলাদেশের ব্যাপারে এই আগ্রহগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন তারেক রহমান, যিনি বাংলাদেশে এসেছিলেন, নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হলেন, এই সব কিছুর মধ্যে কিন্তু ভারতের মধ্যস্থতা ছিল। এবং বিক্রম দোরাইস্বামী, যিনি এই সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন, তিনি যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার থাকাকালীন তারেক রহমানের সাথে যে নেগোসিয়েশন হয়েছে ভারতের, তিনি ছিল নেগোসিয়েশনের মেইন পয়েন্ট, ফোকাল পয়েন্ট ভারতের পক্ষ থেকে। যেহেতু তিনি লন্ডনে ছিলেন, তারেকও লন্ডনে ছিলেন। তো এখন কথা ছিল এপ্রিলের মধ্যে তারেক রহমান কিছু শর্ত মেনে নেবেন, গণতান্ত্রিক পরিবেশ, ইনক্লুসিভ ডেমোক্রেসি, আইসিটির নামের এই বিতর্কিত আদালতের যে প্রহসনের বিচার চলছে। কিন্তু তারেক কোনো কথা রাখেননি। তারেক তার স্বরূপ দেখিয়ে দিয়েছেন ভারতকে। সে যে ঠিকই ওই তুরস্ক, পাকিস্তান, তার সেই অরিজিনাল বেল্ট এবং টু সাম এক্সটেন্ট চীন, এদের সাথে গিয়ে মাখামাখি শুরু করছে। তো এখন ভারত কিন্তু আর সেই যে কন্ডিশন দিয়ে তারেক রহমানকে বাংলাদেশে ক্ষমতা আসতে সহায়তা করেছিল, সেই জায়গাটায় ভারত আর নেই। তারেক রহমান এখন চাইছে যে নতুন করে নেগোসিয়েশন শুরু করতে। তারেক রহমানের নেগোসিয়েশন গুলো কি? তারেক রহমানের নেগোসিয়েশন হলো 2027 সালে এই আইসিটির এই মামলা টামলা এগুলো সে স্থগিত করবে। 2028 সালে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। পরবর্তীতে তার সুবিধাজনক সময়ে, তার সরকার যখন খুব ভালো অবস্থানে থাকবে, সেই সময় সে একটা নির্বাচন দেবে, সেটা 2030 বা ওরকম সময়ে যখন ডিউ হয়। কিন্তু তারেক রহমানকে এখন আর এই নেগোসিয়েশনের সুযোগ দেওয়া হবে না। তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যেহেতু সে তার স্বরূপ উন্মোচন করেছেই, সুতরাং এখন আর নেগোসিয়েশন নাই, এখন তাকে কি কি করতে হবে সেটি বলে দেওয়া হয়েছে। এই যে এত দৌড়ঝাঁপ, এর মধ্য দিয়ে তারেক রহমানকে বলে দেওয়া হয়েছে যে 22 সেপ্টেম্বর এই আইসিটির এই প্রহসনমূলক বিচারের এই খেলা বন্ধ করতে হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে পূর্ণ নিরাপত্তা দিয়ে ফিরিয়ে আনতে হবে। তারেক রহমানের সামনে এখন দুটো পথ, এই দাবিগুলো মেনে নেওয়া এবং বাংলাদেশে ইনক্লুসিভ ডেমোক্রেসি চালু করা, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটি তুলে নিতে হবে। তার মানে এই বিচার বিভাগের স্বাধীনতা, আইসিটির এই প্রহসন বন্ধ করা, শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন, শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটা রায় দেওয়া হয়েছে, এইসব রায় বাতিল করতে হবে, এসব মামলা তুলে নিতে হবে, আওয়ামী লীগের নেতাদের মামলা তুলে নিতে হবে। এইসব মিলিয়ে একটা প্যাকেজ। তারেক রহমান এই দাবি মানতেও পারেন, নাও মানতে পারেন। তিনি যদি মানেন, বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, সেখানে সবাই মিলে সিদ্ধান্ত নেবে, প্রয়োজনে একটা নির্বাচন হবে। আর তিনি যদি না মানেন, তখন তিনি একটা বিশাল ঝুঁকি নেবেন এবং সেই ঝুঁকি হয়তো এমনও হতে পারে যে তাকে আবারও দীর্ঘ নির্বাসনে চলে যেতে হবে। এখন তিনি এই ঝুঁকি নেবেন কিনা। এদিকে তাকে উস্কাচ্ছে আমাদের সেই গ্যাং অফ ফোর মিডিয়ার। আপনারা মতিউর রহমান চৌধুরীর লেখাগুলো দেখবেন, প্রথম আলো, ডেইলি স্টারের রিপোর্টিং দেখবেন, নুরুল কবিরের লেখাগুলো দেখবেন। তারা এই যে ব্রিক্স সম্মেলনে তারেক রহমান যাবেন, এটা মোটামুটি ডিসাইডেড। সেটাও কিন্তু তারা নিবৃত্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তারা বলছে তারেক রহমানের যাওয়া ঠিক হবে না। এখন তারেক রহমানই সিদ্ধান্ত নেবেন তার রাজনীতির ভবিষ্যৎ। তিনি বাংলাদেশে থেকে সবাইকে নিয়ে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করবেন, নাকি বাংলাদেশ থেকে আবার দূরে চলে যাবেন। আপনার তারেক রহমান আসছেন না, কিন্তু যেই আমাদের পরাগ জৈনের সফরের পর যেমন 180 ডিগ্রি ঘুরে গেল সব ব্যাপারটা, তাতে এখন বলতে পারি ক্ষমতা থাকলে
না এসে দেখা। আপনারা মাঝে মাঝে আমাকে উপেক্ষা করেন না, অপেক্ষা করে আপনারা বলেন যে ভারত একটা দুর্বল রাষ্ট্র, তাকে সবাই এসে চাটা মেরে যাচ্ছে, সে কোনো কথা বলে না। আসলে আমি বলেছি না, ভারত সহনশীল দেশ, কিন্তু সহনশীলতায় কেউ যদি দুর্বলতা বলে মনে করে, তখন সময় মতো জবাব দেওয়ার জন্য ভারত তৈরি হয়ে থাকে। এই যে বাংলাদেশের অত্যন্ত বাড়াবাড়ি যেটা চলছিল, শেষ যেটা আমাদের দীনেশ ত্রিবেদীকে করলেন, একজন সিনিয়র পার্লামেন্টেরিয়ানকে, তাকে সামনে রাজদরবারে যেমন সাধারণ মন্ত্রীরা বসে থাকে, সেরকম রাজদরবারের মতো একটা দরবার খাটিয়ে সেখানে একা তারেক রহমান বসে আছেন, আর সব পারিষদ বর্গের পাশে ওখানে ভারতবর্ষের একজন 43 বছর বছর ধরে পার্লামেন্টেরিয়ান যিনি রয়েছেন, তিনি ওখানে গেছেন, যিনি দুবারের রেলমন্ত্রী এবং রাজ্যসভার ডেপুটি স্পিকার। তাকে বিন্দুমাত্র সৌজন্যটুকু না দেখিয়ে তাকে এক কাতারে বসিয়ে দেওয়া হলো। ভালো, এই পুরোটা কিন্তু পরাগ জৈন লক্ষ্য করেছেন ওখানে থেকে থেকে। ডিজিএফআই এর সঙ্গে যখন মিটিংটা তার হয়, डीजीएफआई के एक कथाई उन्नी बोलेছেন कि आप लोग क्या इंडिया को हलवा रोटी समझे क्या? कभी सेवन सिस्टर खा लेंगे, कभी उड़ीसा खा लेंगे, कभी कलकत्ता खा लेंगे, कभी आधा इंडिया खा लेंगे। समझ क्या रखा है आपने? डीजीएफआई चुप, কোনো কথা নেই। বলে যে আমাদের পুজো আসতে অনেক দেরি আছে, দিওয়ালি তো অনেক পটকা ফটকা জমে আছে, বর্ষাকাল, সব বারুদগুলো নষ্ট হয়ে যাবে, আমরা তো দু চারটে পটকা ফটকা ফাটানোর জন্য এরকম প্রস্তুতি নিচ্ছি, দু চারটে পটকা ফাটুক। মানে সব দিক দিয়ে এমন ঝাড় দিয়েছেন। তারপর দ্বিতীয় হলো তারেক রহমানের সঙ্গে মিটিং। পরাগ জয়ী টু দা পয়েন্ট কথা বলেন এবং অল্প কথায় কাজ সেরে তিনি বেরিয়ে আসেন, ফালতু বকেন না। তাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ভারতবর্ষ সমস্ত রীতিনীতি মেনে আপনাকে চিঠি দিয়েছে। প্রথম চিঠিটা হচ্ছে শোক জ্ঞাপনের চিঠি, দ্বিতীয় চিঠিটা ছিল আপনাকে ওই দিনই আপনাকে ভারতে আহ্বান করা, নিমন্ত্রণ করা সকন্যা সস্ত্রীক, এবং তৃতীয় চিঠি যেটি এসছে সেটি হচ্ছে আপনি বিমস্টেকের সভাপতি হিসেবে আপনি যেহেতু আছেন, তাই বিমস্টেককে যা রিপ্রেজেন্ট করছে আপনাকে চিঠি পাঠানো আছে। সেটাকে ইস্যু করে আপনি শেখ হাসিনার প্রত্যাবর্তন আপনি আটকানোর চেষ্টা করছেন, আপনি আটকাতে পারবেন না। আমি ডিজিএফআই কে বলে এসেছি অনেক বারুদ জমে আছে আমাদের, বর্ষাকালে নষ্ট হয়ে যাবে, তো দু চারটে পটকা ফটকা ফাটাবো ইচ্ছা আছে। তো এবার কি করবেন না করবেন এবার আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিন, আমি বেশি কথা বলবো না। তবে শেখ হাসিনা ডিসেম্বরের আগেই ফিরবেন। আজ এসপিজি যিনি শীর্ষ কর্তা তিনিও আমার সঙ্গে এসছেন, সঙ্গে আরো দুজন ডেপুটি ডিরেক্টর এসছেন। আমরাও পুরো রাস্তাঘাট খতিয়ে দেখে গেলাম, নিরাপত্তার বিষয়টি দেখে গেলাম। দর্শক একটু আপনাদের বলে রেখে দিই, এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ, এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ দেখবেন কালো ড্রেস পরা থাকে। প্রধানমন্ত্রী যখন যান বা আমাদের রাষ্ট্রপতি যখন যান, তার গাড়ি হচ্ছে, গাড়ির সঙ্গে যারা দৌড়য় বা গাড়িতে ঝুলে থাকে আগু পিছু, তারা হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ আমাদের এখানে দুজন ব্যক্তি পায় নর্মালি, এক হচ্ছে রাষ্ট্রপতি, এক হচ্ছে প্রধানমন্ত্রী, আর একজন পান তিনি হচ্ছেন শেখ হাসিনা। তাহলে বুঝে নিন এবার শেখ হাসিনা এখানে কি মর্যাদায় রয়েছেন। তো আমার যতদূর মনে হয় এসপিজি বোধহয় সঙ্গে যাবেন, শেখ হাসিনার সঙ্গে যাবেন। আর এই যে পটকা ফটকা ফাটানোর কথা বলা হয়েছে না, যদি তার আগে বেগরবাই করে, সরি, পটকা ফটকা পাঠিয়ে সব হাওয়া করে দেওয়া হবে। এটা হচ্ছে একটা ভারতের দিক দিয়ে কঠিনতম বার্তা। সিধা হতে হবে এটা।
नहीं तो मार के लंबा कर देंगे। हलवा रोटी नहीं है, इधर मुंह मारता है उधर मुंह मारता है। তারপরেই আপনাদের ওই তারেক রহমান, তারা সাহস হলো না, তিনি ওই কষা জাহিদকে দিয়ে তিনি এই বক্তব্যটুকু লাগিয়ে দিলেন। যেন এটাই যেন একবার বরাবরের, এটাই যেন একেবারে সিদ্ধান্ত ছিল। আমি শুনছি আর হাসছি। আমি কর্নারে দিয়ে দিচ্ছি, আপনারা আপনারা একটু শুনুন, কর্নারে আমি দিয়ে দিচ্ছি। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। এবার বলি, ভারতে সার্জিও ঘোষ এবং দীনেশ ত্রিবেদী এবং আমাদের অজিত দোভালের সঙ্গে একটা মিলিত বৈঠক হয়েছে আজকে সকালে। তার আগে কালকে রাত্রিবেলা তো বৈঠক তো হয়েছেই মোদিজির সঙ্গে, পুরো রিপোর্ট দিয়েছেন মোদিজি। তারপরে এখান থেকে কোনো রকম খবর টবর গেছে, মানে পরাগ জৈনের কাছে, পরাগ জৈন তখন কড়া ডোজ দিয়েছে। তো সার্জিও ঘোষ যে টুইটটি করেছেন, সে টুইটটি আমি এখানে তুলে দিলাম। এই টুইটটা এরা করেছে News18 থেকে আমি নিয়েছি। সেখানে লেখা হচ্ছে, ইউএস অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া সার্জিও ঘোষ মেট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল ফর টকস অ্যান্ড স্ট্রেংথেনিং ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এরকম কিছু একটা হবে, মোড় বলে দেওয়া আছে। আমি আর মোড়টাকে আর তুলিনি, আমি এই টুইটটা আমি আপনাদের এখানে লাগিয়ে দিলাম। এবার আসি আর একটা কথা, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে, আমাদের তো মাল্টি পার্টি গভর্নমেন্টে আমাদের এখানে 18-20টা ভাষার এমপি রয়েছেন। এই ধরনের যত আপনার হয়, আপনার আলোচনা হয় বা ভিজিট হয়, সফর যখন হয়, বিশেষ করে 71-এর পরে আবার যখন এরকম একটা অবস্থার দিকে এসছে, তখন একটা রিপোর্ট বিভিন্ন ভাষায় টাইপ করা হয়। রিপোর্টটা আসে অরিজিনাল, সেখান থেকে বিভিন্ন ভাষায় টাইপ করে সাংসদদের কাছে তার ভাষা অনুযায়ী পাঠিয়ে দেওয়া হয়। তাই বাংলা ভাষার রিপোর্টের একটি অংশ আমি পড়ছি, পুরো রিপোর্ট পড়তে পারবো না, একটি রিপোর্টের একটি অংশ আমি পড়ছি। এই সফরের মধ্যে দিয়ে ভারত বিশ্বমঞ্চে আঞ্চলিক রাজনীতিতে তাদের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেছে। শেখ হাসিনা শুভ প্রত্যাবর্তন ও জীবন সুরক্ষার প্রশ্নে বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে ভারত কতটা সংকল্পবদ্ধ, এই পদক্ষেপ তার উজ্জ্বল প্রমাণ। নিজেদের সীমান্ত রক্ষা, যৌথ সমৃদ্ধি নিশ্চিত করা এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শান্তি বজায় রাখতে তারা মাঠ পর্যায়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ উপহার দিয়েছে, মানে বাংলাদেশকে। কোনো অশুভ শক্তি, মানে বাংলাদেশে যারা পাকিস্তানি রয়েছে বা মৌলবাদী রয়েছে, কোনো অশুভ শক্তি বা প্রতিবন্ধকতা যে অবস্থানকে বিচলিত করতে পারবে না, তা আজ দিবালোকের মতো স্পষ্ট। অর্থাৎ ওই যে পটাকাবাজির কথা বললাম, এটা যদি না হয় তাহলে পটাকাবাজি, কতগুলো পটাকা ফুটতে পারে আর কি। ওই কালী পটকা, দোদমা আছে না আমাদের কালী পুজোয় ফাটে, এটা পটকা ফুটতে পারে। তার জন্য আপনারা তৈরি হয়ে থাকবেন। তো সব মিলিয়ে এবার আবার পুরোনো কথা ফিরে আসে। এখন তারেক রহমানের যে অবস্থা, তারেক রহমান না এসে দেখাক, সাহসটা দেখি একবার যে উনি আসছেন না। আর দীনেশ ত্রিবেদীর সঙ্গে আরেকবার ওনার বৈঠক আছে। এই দীনেশ ত্রিবেদী আজকে রাত্রিবেলা আর কালকে সকালবেলা হয়তো ফিরবেন দিল্লি থেকে। ফিরলে পরে আবার একটা বৈঠক আছে, তখন দেখবো রাজ সিংহাসনের তার পাশে একটি ছোট্ট চেয়ার ভিখারি ভারতের কোনো এর জন্য, নেতার জন্য বরাদ্দ হয়েছে কিনা। যদি না বরাদ্দ হয় তাহলে তার জন্য সে উপহারটা কিন্তু তিনি পাবেন। এখন ঘটনা বলেছি না, ঘটনা অনেক, আপনার ঘটনা বহুল হবে, অনেক নাটক হবে। নাটকের এখন সিন এখন উঠতে শুরু করেছে, এই যে পর্দা না উঠতে শুরু করেছে, কার্টেন রেইজার যাকে বলে।
এই কার্টেন রেজার যখন পুরোটা উঠে যাবে তখন দেখবেন শেখ হাসিনা ঢুকছেন। কার্টেন রেজার উঠে গেলে জানবেন শেখ হাসিনা ঢুকছেন এবং আপনাদের স্বপ্ন পূরণ হবে। এবং আমি সেই যে 2024 সালের 5ই আগস্ট থেকে বলে আসছি, মুখ ব্যথা হয়ে গেল আমার বলে বলে, এবং আপনাদের গালাগালি শুনতে শুনতে আমার কানে পোকা পড়িয়ে গেছে। হ্যাঁ, তো আমার সেই আশা পূর্ণ হবে।